Hello everyone, how are you all? I hope you are doing well. Myself Kuhu Sarkar, and today in this video I am going to discuss with you about four figure of speech which are very much confusing. First is simile, then metaphor, metonymy and synecdoche. So these figure of speech you should know before you start reading a poetry or poem. এই ভিডিওতে আমি ওই ফিগার অফ স্পিচগুলোকে পুরোপুরি আলোচনা করব, কারণ ফিগার অফ স্পিচগুলো আমি চাইছি যেহেতু আমি সনেট এবং পোমগুলোর উপর ভিডিও বানাচ্ছি এবং যখন আমি ওই এক্সপ্লানেশন দিই তোমাদেরকে, আমাকে আলাদাভাবে আবার ফিগার অফ স্পিচগুলোকেও বোঝাতে হয়। তাই আমি ভাবছি যে যদি আমি এই সনেট এবং পোয়েমের এক্সপ্লানেশনের সঙ্গে সঙ্গে যদি এরকম ভিডিও বানাতে থাকি ফিগার অফ স্পিচের, তাহলে এগুলো তোমাদেরকে পরবর্তীকালে অনেক হেল্প করবে। এগুলো যদি তোমরা দেখে নাও, তাহলে তোমরা যখন পোয়েমটা পড়বে তোমরা নিজেরাই জিনিসগুলোকে আইডেন্টিফাই করতে পারবে যে কোন ফিগার অফ স্পিচ এখানে ইউজ হয়েছে। এবং এটা খুবই ইন্টারেস্টিং, কারণ একটা পোয়েম পড়তে গেলে তার অলংকার জানাটা খুব দরকার, এবং ফিগার অফ স্পিচ অর রেটরিক পুরো জিনিসটাই তোমাদের খুব ভালো করে জানা দরকার। এবং এরপরে আমি রাইম স্কিমের উপরেও ভিডিও বানাবো, যেখানে তোমরা বুঝতে পারবে যে কোথায় আয়াম ইউজ হচ্ছে, কোথায় ট্রকি ইউজ হচ্ছে, আয়াম্বিক পেন্টামিটার কাকে বলে, আয়াম্বিক হেক্সামিটার কাকে বলে, যাতে পরবর্তীকালে তোমরা নিজেরাই একটা পোয়েমের তোমরা স্ট্রাকচারটা বুঝতে পারো। তাহলে এখানে আমি আমার প্রথম ভিডিওতেই ফিগার অফ স্পিচের প্রথম ভিডিওতেই এই কনফিউজিং কয়েকটা ফিগার অফ স্পিচ নিয়েছি। সিমিলি মেটাফরটাও বুঝতে পারবে, কিন্তু মিটোনমি সিনেকডকির সঙ্গে যখন আবার মেটাফরের তুলনা করা হবে তখন জিনিসটা খুবই কনফিউজিং হয়ে যাবে যে কোনটা মেটোনমি কোনটা তোমার মেটাফর। তাহলে এই ভিডিওটাতে আমি তার তোমার ডেফিনেশনগুলোও লিখেছি, কারণ এটা পেড স্টুডেন্টদের নোটস এবং আমি আলাদা করে আর কোনো নোট বানাইনি। তো এখানে আমি বোঝানোর চেষ্টা করেছি। এই ভিডিওটাতে তুমি বুঝতে পারবে যে, কারণ তোমাদের ফিগার অফ স্পিচ দিয়ে কোনো কোয়েশ্চেনও থাকবে যে রাইট দ্য ডেফিনেশন অফ মেটাফর। তো সেখানে তোমাদের ডেফিনেশনটা সুন্দর করে লিখতে হবে এবং তার সঙ্গে কিছু এক্সাম্পল দিয়ে সেটা বুঝিয়ে দিতে হবে। তাহলে এই নোটটা থেকেই সেই জিনিসটা কিন্তু হয়ে যাবে। তো এর জন্য আমি এটা লিখেছি। এবং তোমাদের যখন তোমরা এক্সপ্লানেশন লিখবে, কোনো নোটের যখন এক্সপ্লানেশন লিখবে 5 মার্কসের, সেখানেও তোমাদেরকে কিন্তু বুঝিয়ে দিতে হবে এবং কিছু এক্সাম্পলও দিতে হবে। তো প্রথমেই চলে যাই সিমিলি। হোয়াট ইজ সিমিলি? A simile is a figure of speech that is mainly used to compare two or more things that possess similar quality. তাহলে কি সিমিলি? সোজা জিনিস, সেটা হচ্ছে তুলনা। আমরা সবসময় কোনো জিনিসের সঙ্গে কোনো জিনিসকে তুলনা করি, বিশেষ করে যখন আমরা কবিতা লিখছি। তো কবিতাতে বেশিরভাগই তোমরা দেখতে পাবে তোমার পোয়েটরা তার বিলাবেটকে কিছুর সঙ্গে তুলনা করছে, তার সূর্যের সঙ্গে তুলনা করছে, রোজের সঙ্গে তুলনা করছে। সিমিলিটা বোঝাটা খুবই সহজ, কারণ ইট ইউজেস দ্য ওয়ার্ড সাচ অ্যাজ লাইক অ্যাজ। তাহলে টু মেক দ্য কম্প্যারিজন। তাহলে সিমিলিটা বোঝা খুব ইজি, কারণ সিমিলিতে সবসময় লাইক এবং অ্যাজ এই দুটো ওয়ার্ডের ইউজ হবে। ইউ আর বিউটিফুল লাইক রোজ, ইউ আর হি ইজ অ্যাজ সুইট অ্যাজ ক্যান্ডি। তাহলে কি, যখনই আমরা দেখব কোথাও তুলনা করা হয়েছে, দুটো জিনিসের উপর তুলনা করা হয়েছে এবং সেই তুলনাটা বোঝানোর জন্য লাইক এবং অ্যাসের ইউজ করা হয়েছে, তখনই আমরা জানবো সেটা সিমিলি। পরবর্তীকালেও তোমরা ভাববে যে এটা খুবই একটা সহজ ফিগার অফ স্পিচ, এটা হয়তো এক্সামে আসবে না, কিন্তু অনেক এক্সামে আমি দেখেছি এবং ইউজিসি নেট এক্সামেও দেখেছি সিম্পল সিমিলি দিয়ে দেয়, যে সেখানে তোমাকে চুজ করতে হয় যেটা সিমিলি। তাহলে এটা খুবই একটা সহজ ফিগার অফ স্পিচ। আমি আবার বলছি, এই ফিগার অফ স্পিচ, simile is a figure of speech that is mainly used to compare two or more things that possess a similar quality. মানে একই রকম কোয়ালিটি যেটা পজেস করছে, সেই দুটোর মধ্যে যখন আমরা তুলনা করব এবং সেটা যখন লাইক এবং অ্যাজ এই দুটো ওয়ার্ড দিয়ে যখন আমরা তুলনাটা বোঝাবো, তখন সেটাকে সিমিলি বলা হবে, সিমিলি ফিগার অফ স্পিচ। এবার কিছু এক্সাম্পল দেখে নাও। যেমন হি ইজ অ্যাজ সুইট অ্যাজ ক্যান্ডি, সে ক্যান্ডির মতোই খুব সুইট। ঠিক আছে।
হার আইজ ওয়ার লাইক স্টার্স, তাহলে এখানে কি ইউজ করেছে, লাইক শব্দটা ইউজ করছে, তার চোখগুলো কি তারার মতো সুন্দর। হার আইজ ওয়ার লাইক স্টার্স, হিজ ভয়েস ওয়াজ লাইক থান্ডার, অনেকেরই দেখবে খুব মানে আমরা বলি খুব মোটা ভয়েস, তাহলে কি তাদের ভয়েসটা কি থান্ডারের মতো, তাহলে হিজ ভয়েস ইজ লাইক থান্ডার, মাই লাভ ইজ লাইক এ রেড রোজ, তাহলে এটা একটা ফেমাস কবিতার একটা লাইন, মাই লাইক ইজ এ রেড রেড রোজ, তাহলে এখানে বলা হচ্ছে মাই লাভ ইজ লাইক আ রেড রোজ, তাহলে এখানে লাইক শব্দটা ইউজ করা হয়েছে। দ্য ওয়াজ সরি এখানে বয় হবে, দ্য বয় ওয়াজ রানিং লাইক আ চিতা, তাহলে ওই ছেলেটা কি, এখানে বয় ইউজ হবে, তাহলে ওই ছেলেটা কি চিতার মতো দৌড়চ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে একটা আমি ছবি দিয়েছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। বিজি অ্যাজ এ বি, আমরা অনেক সময় বলি আই এম বিজি লাইক অ্যাজ এ বি, মানে আমি এখন মানে তোমার মৌমাছির মতো ব্যস্ত। স্পার্কেল লাইক ডায়মন্ড, স্পার্কেল লাইক ডায়মন্ড, তাহলে জুতোটা কি ডায়মন্ডের মতো চকচক করছে। হাংরি অ্যাজ এ বিয়ার, ফ্ল্যাট অ্যাজ এ প্যানকেক, হার্ড অ্যাজ আ রক। আশা করি তোমরা সিমিলি ফিগার অফ স্পিচটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কারণ এটা খুবই একটা সহজ ফিগার অফ স্পিচ, যেখানে লাইক এবং অ্যাজ ইউজ করে সিমিলার দুটো জিনিসের মধ্যে কিন্তু তুলনা করা হচ্ছে। এবার দেখবো আমরা মেটাফর, মেটাফরটা কিভাবে সিমিলি থেকে আলাদা। মেটাফর, metaphor is a figure of speech in which a word or phrase is applied to an object or action to which it is not literally applicable. So please note down the word, এখানে বলেছে it is not literally applicable, ওখানে যখন সিমিলি বোঝাচ্ছিলাম তখন বলেছিলাম দুটো সেম জিনিস মানে যেটার মধ্যে তুলনা করা যায়। হি ইজ বিজি লাইক এ বি, তাহলে বি এর মতো বিজি, কিন্তু এখানে কি যে দুটো জিনিসের সঙ্গে তুলনা করা হচ্ছে সেই দুটো জিনিস দিস থিংস আর নট লিটারালি অ্যাপ্লিকেবল, suggesting a similarity or symbolic representation between two. Unlike simile which use like or as to make comparison, a metaphor makes an explicit direct comparison by stating that one thing is another. তাহলে কি ওখানে কি করা হচ্ছে, as এবং like এই দুটো ওয়ার্ড দিয়ে কি তুলনা করা হচ্ছে, কিন্তু এখানে মেটাফর যখন ইউজ করা হয় তখন তুলনাটাতে কিন্তু অ্যাজ এবং লাইক ওয়ার্ডটা ইউজ করা হয় না, এটা ইটস রাদার দ্যান ইমপ্লিসিট, এটা অনেকটা ভিতরের, কম্প্যারিজনটা অনেকটা অন্তর্মুখী। অ্যান্ড এখানে কি করা হয়, এখানে দেখবে ইজ ওয়াজ ওয়্যার এই জিনিসগুলো কিন্তু ইউজ করা হয়। তাহলে এখানে কি দ্য ওয়ান থিং ইজ অ্যানাদার, মানে ইউ আর দ্য সানশাইন অফ মাই লাইফ, মানে তুমি হচ্ছ আমার জীবনের উজ্জ্বল তারা। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে, তুমি হচ্ছ মানে ইউ আর দ্য, এখানে যখন ইজ আর ওয়াজ এই ওয়ার্ডগুলো দিয়ে কিন্তু তুলনাটা করা হবে। ফর এক্সাম্পল ইন দ্য ফ্রেজ দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, ওয়ার্ল্ড হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, তাহলে ওয়ার্ল্ডটা হচ্ছে পৃথিবীটা একটা হচ্ছে স্টেজ, দ্য ওয়ার্ল্ড ইজ বিং কম্পেয়ার টু এ স্টেজ, ওয়ার্ল্ডটা কি স্টেজের সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে, ইমপ্লাইং দ্যাট লাইফ ইজ লাইক আ পারফরমেন্স, এবং কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে লাইফ আমাদের জীবনটা হচ্ছে একটা পারফরমেন্স। সবাই অনেকেই বলে যে আমরা এখানে নাটক করতে এসেছি বা আমরা এখানে অ্যাক্টিং করছি, দ্য ওয়ার্ল্ড ইজ লাইক আ স্টেজ। তারপর দেখো ইউ আর মাই শাইনিং স্টার, তুমি হচ্ছ আমার শাইনিং স্টার, মানে তুমি আমার জীবনের শাইনিং স্টার। দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ অ্যান্ড উই আর অল অ্যাক্টার্স, এই ওয়ার্ল্ডটা হচ্ছে একটা স্টেজ এবং আমরা হচ্ছি সবাই অ্যাক্টার্স। হার স্মাইল ওয়াজ আ রে অফ সানশাইন অফ অন এ ক্লাউডি ডে, তাহলে কি বলছে তার হাসিটা, হার স্মাইল ওয়াজ, এখানে দেখো ওয়াজ ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, ঠিক আছে, ওয়াজ আ রে অফ সানশাইন অন আ
ক্লাউডি ডে, তাহলে তার হাসিটা আমার সারা দিনের দুঃখ ভুলিয়ে দিতে পারে। ক্লাউডি ডে মানে কি, আমার সারাদিনটা অনেক দুঃখ, অনেক সাফারিংয়ে চলে, অনেক কাজের স্ট্রাগলের মধ্যে চলে, কিন্তু তার স্মাইলটা, যখন আমি তার স্মাইলটা দেখি, আমার সারাদিনের দুঃখ কষ্টকে ভুলিয়ে দিতে পারে। হার স্মাইল, তাহলে তার স্মাইলটাকে, তার হাসিটাকে এখানে কম্পেয়ার করা হচ্ছে সানশাইন হিসেবে। তাহলে এখানে এই জিনিসটা ঠিক কম্পেয়ার করার যোগ্য নয়, কিন্তু এখানে কবি কম্পেয়ার করছে। দ্য আনরিলেটেড থিংস আর লিটারালি কম্পেয়ার টু ইচ আদার। হার স্মাইল ওয়াজ আ রে অফ সানশাইন অন এ ক্লাউডি ডে। দ্য সিটি ওয়াজ আ মেল্টিং পট অফ ফর ডাইভার্স কালচার্স। তাহলে কি বলছে, এখানেও দেখো ওয়াজ ওয়ার্ডটা ইউজ হয়েছে, কারণ এখানে ওটার সঙ্গে কম্পেয়ার করা হচ্ছে। তাহলে কি বলছে, মেল্টিং পট অফ ডাইভার্স কালচার। যেমন আমাদের ইন্ডিয়াতে বিভিন্ন রকমের কালচার্স আছে, তাই তো? তাই এখানে বলছে এই সিটিটা কি, বিভিন্ন কালচারের একটা মেল্টিং পট। হিজ ওয়ার্ডস ওয়ার ড্যাগার্স দ্যাট পিয়ার্সড মাই হার্ট। তাহলে কি বলছে, তার ওয়ার্ডসগুলো কীরকম, ড্যাগার্সের মতো, যেটা আমার হৃদয়কে খণ্ডন করে। ঠিক আছে, আমি এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, কারণ যদি তোমরা কখনো এটা ডেফিনেশন লেখো, তোমাদের যে এক্সাম্পলটা ইজি লাগবে সেটা তোমরা এর সঙ্গে লিখতে পারো। দ্য ক্লাসরুম ওয়াজ আ বি হিপ অফ অ্যাক্টিভিটি। ক্লাসরুমে কি হয়, সব বাচ্চারা চেঁচামেচি করে, চিৎকার চেঁচামেচি করে, তাহলে সেখানে কি বি হিপ, মনে হচ্ছে একটা মধুর একটা যেখানে মৌমাছিরা ভন ভন করে। লাভ ইজ ফ্র্যাগাইল ফ্লাওয়ার দ্যাট নিডস নার্চারিং। তাহলে কি, লাভ ইজ আ ফ্র্যাগাইল ফ্লাওয়ার দ্যাট নিডস, যেটা নার্চারিং নিড করে। লাইফ ইজ আ জার্নি। তাহলে এখানে কিন্তু বলেনি, যদি আমি এই সেন্টেন্সটাই বলতাম লাইফ ইজ লাইক আ জার্নি, তাহলে কিন্তু এটা সিমিলি হয়ে যেত, কিন্তু লাইফ ইজ আ জার্নি যখন বলছি তখন এটা মেটাফর। লাভ ইজ আ রোজ, সেম জিনিসটা, লাভ ইজ লাইক এ রেড রোজ নয়, লাভ ইজ আ রোজ। যখন ইজ, আর, ওয়ার, এগুলো ওয়াজ ওয়ার ইউজ করা হচ্ছে তখন সেটা মেটাফর। তাহলে কি বলছে, মেটাফির দ্য কম্প্যারিজন অফ টু আনলাইক থিংস। মনে রাখবে, দ্য কম্প্যারিজন অফ টু আনলাইক থিং ইউজিং ওয়ার্ডস ইজ, আর, ওয়াজ, ওয়ার। বুঝতে পেরেছো? এখানে কি বলেছে, হি ইজ আ ওয়াকিং এনসাইক্লোপিডিয়া। আমাদের তোমার বিদ্যাসাগরকেও সেরকম বলা হতো যে he is very much knowledgeable, তো he is a walking encyclopedia, যেন এনসাইক্লোপিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। আশা করি মেটাফরটা তোমরা বুঝতে পেরেছো। আমরা এবার চলে যাচ্ছি আমাদের পরের ফিগার অফ স্পিচে, সেটা হচ্ছে মিটোনমি। হোয়াট ইজ মিটোনমি? মিটোনমি রেফার্স to a figure of speech in which the word for one thing is used to refer to something related to that thing. The connection between the thing said and the thing meant is external and separable. তাহলে কি বলেছে, যে এটা হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে রেফার্স এ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য ওয়ার্ড ফর ওয়ান থিং ইজ ইউজ টু রেফার সামথিং রিলেটেড টু দ্যাট থিং। মানে কোনো একটা জিনিস, মেটাফরে কি, যেমন একটা জিনিস এটা আনরিলেটেবল, কিন্তু এখানে রিলেটেবল যেটা বোঝানো হচ্ছে সেই জিনিসটার সাথে, ধর আমার সঙ্গে যদি আমার চশমার, তুমি একটা কথা বলো, যেমন গান্ধী জয়ন্তীতে তোমরা দেখবে যে আমরা দুদিন পরেই তোমার 2 অক্টোবর আসছে, অনেক পোস্টে তোমরা এই জিনিসটা দেখবে। এই জিনিসটা আমি সবসময় বোঝানোর জন্য ইউজ করি, কারণ আমার এই জিনিসটা খুব ভালো লাগে। তো গান্ধী জয়ন্তীতে দেখবে এরকম দুটো তোমার গান্ধী জয়ন্তীতে এরকম স্পেকটাকেলের ছবি দেবে এবং সেখানে লিখবে 2 অক্টোবর গান্ধী জয়ন্তী। তাহলে এই যে তুমি শুধু চশমাটা দেখে কি করে বুঝলে এটা গান্ধীজি? কারণ এই চশমাটা রিলেটেবল, গান্ধীজির সঙ্গে এই চশমাটা রিলেটেবল। শুধু এই জিনিসটা দিয়েই আমরা কিন্তু 2 অক্টোবরের অনেক পোস্টার দেখি। তাহলে কি এই গান্ধীজির এই চশমাটা তার সঙ্গে রিলেটেবল? তাহলে এমন কিছু জিনিস দিয়ে তাকে বোঝানো হচ্ছে যে এই জিনিসটা তার সঙ্গে যুক্ত। রেফার্স টু এ ফিগার অফ স্পিচ ইন হুইচ দ্য ওয়ার্ড ফর ওয়ান থিং ইজ ইউজ টু রেফার সামথিং রিলেটেড টু দ্যাট থিং। দ্য কানেকশন বিটুইন দ্য থিং said and the thing meant is external and separable। কিন্তু জিনিসটা কিন্তু এক্সটার্নাল, বাইরের, বহির্মুখী এবং সেপারেবল। গান্ধীজির চশমাটার সঙ্গে গান্ধীজি কিন্তু এক নয়, সেটা দিয়ে তাকে বোঝানো হচ্ছে, কিন্তু সেটা কিন্তু এক্সটার্নাল মানে বহির্মুখী, সেটা কিন্তু সেপারেবল, তুমি আলাদা করতে পারবে জিনিসটা থেকে। এবার এক্সাম্পলটা দিলে একটু ভালো করে বুঝবে। দেখো,
আই অ্যাপিল টু দ্য থ্রোন, আমি মুকুটের কাছে অ্যাপিল করলাম। সো মুকুট বা তোমার থ্রোন মানে জানোই তোমরা, তাহলে কি আই অ্যাপিল টু দ্য থ্রোন, তাহলে আমি থ্রোনের কাছে অ্যাপিল করলাম। তো থ্রোনের কাছে অ্যাপিল কি করা যায় না, কাকে অ্যাপিল করছে, রাজাকে অ্যাপিল করছে, তাই রাজাকে বোঝাতে কি বলছে, আই অ্যাপিল টু দ্য থ্রোন। আই রিকোয়েস্ট দ্য চেয়ার টু কনসিডার দ্য ম্যাটার, এখানে কাকে বলছে, চেয়ারম্যানকে বলছে। তাহলে কি বলছে, আই রিকোয়েস্ট দ্য চেয়ার টু কনসিডার দ্য ম্যাটার, এই জিনিসটাকে ভালো করে দেখার জন্য আমি আমার চেয়ারকে রিকোয়েস্ট করলাম। তো এই তোমার ফিগার অফ স্পিচগুলো কেন শেখা হয়, কারণ আমরা যেন খুব সুন্দরভাবে লেখালেখি করতে পারি, অলংকার ব্যবহার করে আমরা যেন আমাদের লেখাকে আরও বেশি তোমার রিচ বানাতে পারি। এখানেও দেখো এই কথাটা কত সুন্দর, যে আই রিকোয়েস্ট দ্য চেয়ার টু কনসিডার দ্য ম্যাটার, হি ওয়াজ কল টু দ্য বার, তাহলে কি বার বলতে এখানে তোমার মানে তোমার তাকে কোর্টে ডাকা হয়েছে, হি ওয়াজ কল টু দ্য বার, তাকে কোর্ট থেকে ডাকা হয়েছে। দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড, এটা তো আমরা মানে ছোটোবেলা থেকে পড়ে আসছি। দ্য পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড, মানে পেন বলতে এখানে লেখককে বুঝিয়েছে, সোর্ড বলতে এখানে রাজাকে বুঝিয়েছে। তাহলে একজন রাজার তলোয়ারের থেকে একজন রাইটারের পেন অনেক বেশি ধারালো বা অনেক বেশি মহৎ, এটা তোমরা আজকালকার যুগে বুঝতেই পারছো। আই ড্রিঙ্ক দ্য কাপ, আমি কাপটাকে খেলাম, কাপ কি খেলাম, আই ড্রিঙ্ক দ্য টি হুইচ ইজ অন দ্য কাপ, তাই তো। আই হ্যাভ রেড শেক্সপিয়ার, এটা খুব মানে ফেমাস একটা এক্সাম্পল। আই হ্যাভ রেড শেক্সপিয়ার, আমি শেক্সপিয়ারকে পড়েছি, শেক্সপিয়ারকে কি পড়েছি, শেক্সপিয়ারের লেখা বইকে পড়েছি। আই হ্যাভ রেড শেক্সপিয়ার, তাহলে আমি শেক্সপিয়ারের লেখা বই পড়েছি। পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড, এটা খুব তোমার একটা ফেমাস একটা এক্সাম্পল ফর মিটোনমি। এবার দেখো সিনেকডকি, সিনেকডকিটা যখনই পড়বে তখন কিন্তু কনফিউশনটা হবে। Synecdoche is a figure of speech in which a part of something represents the whole or it may use a whole to represent the part, তাহলে এখানে কি এখানেও সেই একটা কম্প্যারিজন হচ্ছে, যেখানে একটা পার্ট রিপ্রেজেন্ট করছে তোমার হোলটাকে পুরোটাকে, অথবা ওই ছোট জিনিসটা ভাইস ভার্সা, মানে এ পার্ট অফ সামথিং রিপ্রেজেন্ট দ্য হোল or it may use a whole to represent the part, দুটোই হতে পারে, মানে বড় জিনিসটা দিয়ে ছোট জিনিসটাকে বোঝাচ্ছি অথবা ছোট জিনিসটা দিয়ে বড় জিনিসটাকে বোঝাচ্ছি। যেমন ইংল্যান্ড লস্ট বাই 6 উইকেটস, ইংল্যান্ড কি 6 উইকেটসে হেরে গেল, ইংল্যান্ড কি হেরেছে না, মিনিং দ্য ইংলিশ ক্রিকেট টিম, সো দ্য ইংলিশ ক্রিকেট টিম লস্ট দ্য ম্যাচ, তাহলে এখানে কি বলেছে, ইংল্যান্ড লস্ট বাই 6 ইঞ্চেস, ইংল্যান্ড হারেনি, তাহলে ইংল্যান্ড একটা বড় হোল জিনিসটাকে দিয়ে একটা ছোট জিনিসটাকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে ইংলিশ ক্রিকেট টিম। তারপর আরেকটা এক্সাম্পল যেটা খুবই ইউজ করা হয় সেটা হচ্ছে ডু ইউ লাইক মাই নিউ হুইলস, তুমি কি আমার নিউ হুইলসকে দেখেছো বা পছন্দ হয়েছে তোমার। নিউ হুইলস বলতে কি বোঝাচ্ছে, হুইলস বলতে তো চাকা বোঝাচ্ছে, তো চাকায় কি চাকা মানে কি, চাকা বলতে এখানে পুরো গাড়িটাকে, হুইলস বলতে হুইলস কোথায় ইউজ করা হয়, কারে ইউজ করা হয়, তাহলে এখানে ডু ইউ লাইক মাই নিউ কার, আমার নতুন কারটা কি পছন্দ করেছো, তাহলে কি এখানে ওই হুইলসটা দিয়ে তোমার পুরো কারটাকে বোঝানো হচ্ছে। হোয়েন এ পার্ট অফ সামথিং ইজ ইউজ টু রেফার দ্য হোল, তাহলে যখন একটা ছোট পার্ট দিয়ে একটা হোল জিনিসটাকে বোঝানো হয় বা একটা বড় পার্ট দিয়ে যখন ছোট জিনিসটাকে বোঝানো হয় সেই জিনিসটাকে বলা হয় সিনেকডকি, এবং এটা অনেকটাই তোমার বলতে পারো যে তোমার ইন্টারনাল, কারণ মিটোনমিটা তোমার এক্সটার্নাল ছিল। তাহলে এই জিনিসগুলো কিছুটা কনফিউজিং আছে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় প্লিজ আবার এই জিনিসটাকে রিপিট করো, দেখো পুরো ভিডিওটাকে, আর যদি তোমাদের কোনো বক্তব্য থাকে প্লিজ কমেন্ট অন দ্য কমেন্ট সেকশন, অ্যান্ড থ্যাংক ইউ ফর গিভিং ইউর টাইম।